গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা কি কি শিখেছিলাম বলো তো? পার্টস অফ স্পিচের বিভিন্ন পার্ট গুলো শিখেছিলাম। সেখানে কি শিখেছিলাম আমরা? নাউন শিখেছিলাম। আর কি শিখেছিলাম? আমরা প্রোনাউন শিখেছিলাম। আচ্ছা, এই নাউন আর প্রোনাউন এটা কে বলতে পারবে কি কি হয় বলো তো? হ্যাঁ, নাউন মানে কি যাদের নাম বোঝানো হয়, তাই তো? আর প্রোনাউন মানে যাদের নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে এটা শিখলাম, কিন্তু এই নাউন আর প্রোনাউন এটা কোথায় বসে সেটা আমরা জানবো তো? হ্যাঁ, জানবো। সেইটা নিয়ে আজকের আমরা জিনিস শিখবো। তা তোমরা সবাই শিখবে তো? তাহলে দেখো, আমি এই চারটে বক্স, চারটে টেবিল এঁকেছি। চারটে টেবিলে চারটে বল আছে, কিন্তু চারটে বল কোথায় কোথায় আছে তোমরা একটু দেখে বলবে? এই দেখো, চারটে বল আঁকা হয়েছে এই চারটে টেবিলে। আচ্ছা, এই বলটা কোথায় আছে? এই বলটা মাঝখানে, টেবিলের মাঝখানে আছে, মানে টেবিলের ভিতরে আছে, তাই তো? তাহলে এটা ভিতরে আছে। আচ্ছা। আচ্ছা, এই বলটা কোথায় আছে রক্তিম, তুমি বলো? এই বলটা টেবিলের ওপরে আছে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো। আর এই বলটা কোথায়? টেবিলের নিচে আছে। আর এই বলটা টেবিল থেকে একটু উঁচুতে আছে, যেমন আমাদের হাইট থেকে একটু ওপরে, মানে আমাদের নিজের উচ্চতা থেকে একটু ওপরে আছে। তাহলে একটু ওপরে, একটু ওপরে আছে, তাই তো? আচ্ছা, এই জিনিসগুলোকে, এই বলটা কোথায় আছে এইটা নিয়ে একটা মজাদার জিনিস আমি বলছি, দেখো। ভিতরে থাকা মানে কি জানো তো? ভিতরে থাকার মানে হলো ইংরেজিতে বলে ইন। আর ওপরে থাকার মানে হলো অন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নিচে থাকার ইংরেজি কি? আন্ডার। UNDE, আর আন্ডার। আর একটু ওপরে থাকার মানে হলো ওভার। ঠিক আছে। এই যে জিনিসটা, এটাকে কি বলা হয় জানো? একে বলা হয় প্রিপোজিশন। PRE, প্রিপোজিশন। POSITION। মানে কি? প্রি মানে কি আগে, আর পজিশন কার পজিশনের আগে? নাউনের আগে বসবে। আমরা তো জানি বলটা একটা নাউন। তাহলে বলো, ইন, অন, আন্ডার। বলো, ইন, অন, আন্ডার, ওভার, এই চারটে মানে আমরা জানবো। তাহলে কি, এই বলটা কোথায় আছে? রাকেশ, তুমি বলো। মানে ভিতরে আছে, তাই তো? আচ্ছা, অন মানে ওপরে, বলটা টেবিলের ওপরে আছে। আচ্ছা, তোমরা এবার দেখে বলো, তোমরা এই ক্লাসের মধ্যে কোনো একটা জিনিস তোমাদের টেবিলের ওপরে আছে বা তোমাদের বেঞ্চের ওপরে আছে, এমন একটা জিনিসের নাম বলো। হ্যাঁ, ঠিক বলেছো, ব্যাগ। এই ব্যাগটা তোমাদের বেঞ্চের ওপরে আছে, মানে কি ওপরে লেগে আছে। আচ্ছা, এবার দেখো, এইটা ওপরে আছে, এইটা ওপরে আছে, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এইটা কি? এই টেবিলের ওপরের সাথে বইটা লেগে আছে বা ব্যাগটা লেগে আছে, কিন্তু তোমরা একটু নজর দিয়ে দেখো গোটা ক্লাসরুমে তোমাদের ওপরে আছে কিন্তু তোমাদের স্পর্শ করে নেই। তাকে কি বলে জানো? বলো। হ্যাঁ, ঠিক বলেছো, এই যে সিলিং ফ্যানটা। এই ফ্যানটা দেখো তোমাদের উপরে আছে কিন্তু তোমাদেরকে স্পর্শ করে নেই। কিন্তু এই ব্যাগটা তোমাদের বেঞ্চের উপর বা টেবিলের উপর আছে, সেই ব্যাগটা বা বইটা স্পর্শ করে আছে। তাহলে বলো, নি, অন, আন্ডার, হোয়াট ইজ দ্য পজিশন? টেল মি দ্য অ্যান্সার। তাহলে বলো কোনটা আলাদা আলাদা জায়গায় আছে। তা এই এই যে এটা নাউন আর প্রোনাউনের যে জায়গা বা যেখানে থাকবে, সেই পজিশনটাকে বোঝানোর জন্য যেটি ব্যবহার করে তাকে বলে পজিশন। আজকে তাহলে আমরা কটা পজিশন সম্পর্কে জানলাম? ইন, অন, আন্ডার, ওভার। আচ্ছা, এবারে আমি যদি বলি দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, এর মানে কোনটা পজিশন? এখানে আন্ডার মানে কি? বলো কোনটা? হ্যাঁ, আন্ডার মানে নিচে, তাহলে এটা একটা পজিশন। আচ্ছা, এবার বলো, দ্য বল ইজ ওভার দ্য হেড, মানে কি বলটা কোথায় আছে? আমাদের কি মাথার সাথে লেগে আছে না মাথার সাথে উপরে আছে? হ্যাঁ, মাথার উপরে আছে। ঠিক বলেছো। তাহলে আজকে আমরা এই চারটে পজিশন সম্পর্কে জানলাম, প্রিপোজিশন সম্পর্কে জানলাম। পরের ওকে, দিন আরো স্টপ। প্রিপোজিশন সম্পর্কে জানবো। হুম, স্টপ। ভেরি গুড। খুব ভালো ধারণা দিয়েছেন। ভালো লাগলো। আর এবার কিছু প্রশ্ন ধরি, যেমন হচ্ছে ইন আর ইনটু, এই দুটো প্রিপোজিশনের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কি একটু বলুন? ইন মানে স্যার কোনো বস্তুর মধ্যে থাকা। আর ইনটু মানে বাইরে থেকে এসে ভিতরে ঢোকা, সেটাকে বলা ইন। ভেরি গুড, ভেরি গুড। আর একটা বলুন, ওভার আর অ্যাবভ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওভার মানে স্যার মাথা থেকে একটা মানে স্পর্শ করা যায় না, কিন্তু একটা মিনিমাম উচ্চতা থেকে গেলে ওটা ওভার। আর অনেকটা উপর থেকে গেলে সেটা হলো অ্যাবাভ, যেমন ফ্যানটা আমাদের ওভার, আর এরোপ্লেনটা যেটা যায় সেটা হচ্ছে অ্যাবাভ। ভেরি গুড। খুব সুন্দর হয়েছে। আজকে আপনার সব কিছু পারফরমেন্স ভালো, প্লাস কোশ্চেন বা কোশ্চেনের উত্তরও খুব ভালো দিয়েছেন। ওভারঅল পারফরমেন্স খুব ভালো। 4.8। ঠিক আছে। ঠিক নমস্কার। আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আচ্ছা, আহ, সকলে দাঁড়াও তো নিজের জায়গাতে। দাঁড়ালে স্ট্যান্ড আপ।
সকলে বসো, সিট ডাউন। সকলে ক্ল্যাপ করো তো। করছো? আচ্ছা, তোমরা যে কেউ দাঁড়াতে বললাম দাঁড়ালে, তোমরা বসলে, আবার ক্ল্যাপ করলে, এটা কি তোমরা কি করলে বলো তো? এটা কাজ করলে। এটা কি বলে? কাজ। এটা যে তোমরা করলে, তো কাজ করলে, আমি বললাম তোমাদেরকে, তা এটা তুমি কাজ করলে, তাই তো? এই কাজকে ইংরেজিতে আমরা একটা নাম দিতে পারি, জানো? সেটাকে বলে ভার্ব। কি বলে? ভার্ব বলে। এই ভার্ব মানে বাংলাতে কি বলে জানো? ক্রিয়া। ভার্ব কি বলে? ক্রিয়া। একদম ঠিক বলেছো। আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ক্রিয়া নিয়ে, ঠিক আছে? তাহলে ক্রিয়া কাকে বলবো? ক্রিয়া হচ্ছে বা ভার্ব হচ্ছে যে কোনো কিছু কাজ করা। ধরো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটাও একটা কাজ করছি। আমরা এখন কি করছি? পড়াশোনা করছি, তাই তো? এটাও একটা কাজ করছি। হ্যাঁ। আচ্ছা, আমি ধরো বলছি, রাম গো টু গোস টু স্কুল। স্কুল, গোস টু স্কুল। আচ্ছা, রাম কোথায় যাচ্ছে গো? বলো তো। স্কুল যাচ্ছে। আচ্ছা, রাম স্কুল যাচ্ছে। স্কুল যাওয়াটাও তো একটা কাজ, তাই না? একদম ঠিক বলেছো। আচ্ছা, আমরা আর কি কাজ করি? অনিমা, তুমি বলো তো, আমরা আজ কি কি কাজ করি? আর আমরা খাই। একদম ঠিক বলেছো, খাওয়া। তাহলে ইট বলতে পারি, ইট মানে খাওয়া, তাই তো? আর কি? না, ইট বলাটা ই এ টি, হ্যাঁ, ইট। একদম ঠিক বলেছো। আর কি করি? খেলা করি। আচ্ছা, প্লে, পি এল এ ওয়াই, প্লে। আর কি করি? কি করছো? ড্রয়িং করছো। আর কি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা যে হাঁটাচলা করি বললাম, তাই তো? আমরা কিন্তু সকাল থেকে রাত অব্দি যত কিছু কাজ করি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভার। সেটা হচ্ছে ভার। ঠিক আছে? আচ্ছা, এবার রাত তুমি বলবে, এই যে দেখো, হি সিটস আন্ডার দ্য ট্রি। আচ্ছা রাধা, তুমি বলো তো ভেবে, যে এখানে কাজ করে কোনটা হয়ে যাচ্ছে? বলো। ঠিক বলেছো, বসা। বসে থাকাটাও কিন্তু একটা কাজ। আমরা বসে থাকছি, যে বসে থাকাটাও একটা কাজ। তাহলে আমরা কাজ কি পেলাম? কাজকে আমরা কি বলতে পারি? ভার্ব। ভার্বকে ভি 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 আকারে প্রকাশ করা হয়, ভিই আর ভি, ভার্ব। তাহলে আমরা ভার্ব বা ক্রিয়া সম্পর্কে আজকে জানলাম, তাই না? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। পরের ক্লাসে যাওয়া হবে তাহলে। তাহলে এতটুকুই, দাঁড়ান, বেসিকটা দিলাম। হ্যাঁ বেশ ঠিক আছে, ক্যামেরার সামনে দাঁড়ান। বেশ, বাকি যারা দেখলেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটু বলুন যে উনি কিভাবে আর একটু ইমপ্রুভ করতে পারতেন ডেমো টিচিংটাকে, আর কি কি মেটেরিয়ালস দেওয়া যেতে পারতো। বলুন, একজন বলুন যারা দেখলেন। স্যার আমার তো ভালোই লাগলো খুবই। এবার ইমপ্রুভমেন্ট তো স্যার আপনি একটু বলে দিলে ভালো হয়। না, আপনারা বলুন, আমি তো বলবো শেষে। আপনাদের যদি মাথা থেকে ভালো কিছু বেরিয়ে আসে যেগুলো উনি অ্যাপ্লাই করবেন বা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আম, আপনি চাইলে একটু ভার্বের ডেফিনেশনটা লিখে দিতে পারতেন, ওইটা লেখা যেত। ভার্বের ডেফিনেশনটা, হ্যাঁ, তবে ওটা ইংলিশে লেখা যাবে না, ছোট বাচ্চা, বাংলাতে হয়তো ছোট করে লেখা হ্যাঁ, যাবে। বাংলা যে কোনো কাজ করাকে ক্রিয়া বা ভার্ব বলে, ওটাই লিখে দিলে। বলেছিলাম ওটা লিখে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে। আর তার প্রথমে এটাও করা যেতে পারতো যে উম, আগের দিন আমরা শিখেছিলাম নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে, এটা বলে দিতে পারে কি? হুম। হ্যাঁ, বলা যেতে পারে, ওটা পার্টস অফ স্পিচের পার্টই তো ভার্ব। হ্যাঁ, এরকম বলা যেতে পারতো যে আমরা আগের দিন পার্ট অফ স্পিচের এই ভাগটা করেছিলাম, আজকে নতুন একটা জিনিস করবো, হুম। সেটা এটা হুম। বলে দিতে পারতো। বেশ, রাজকুমার সেনাপতি, আপনি বলুন আপনার ওপিনিয়ন, আপনার মতামত একটু বলুন। ঠিকই আছে স্যার, আর একটু মজার ছিল, বাচ্চাদেরকে আরো সহজ হবে একটু। মানে উনাকে দেখে মনে হচ্ছে জাস্ট পড়াচ্ছেন, হ্যাঁ, কিন্তু মানে এনার্জেটিক শিক্ষক ভাবটা আসছে কেন্দ্রিক না। জিনিস। মানে ক্লাসকে একটু ক্যাপচার করে শিক্ষক রাখা, একদম কেন্দ্রিক। একটা এনার্জেটিক পরিবেশ তৈরি করা, সেই ভাবটা আপনার মধ্যে আসছে না। আনতে হবে ওটা, একদম এনার্জেটিক ভাব আনতে হবে, হুম, ক্যাপচার করে রাখা, একদম উৎসাহ উৎসাহ টান টান ভাব থাকবে, ক্লাস চলবে, ওহ সেই লাগবে। আমার ক্লাসগুলো ভালো লাগে, ডেমোগুলো আমি যেগুলো দেই ইউটিউবে, হ্যাঁ, কেমন একদম কেমন মনে ভালো। হয়? ইন্টারেস্টিং? একদম, হ্যাঁ, স্টুডেন্ট একদম
আ- অ্যাক্টিভ থাকবে এখন। আমার নাম কিন্তু আজ থেকে আর মিঠু স্যার নয়, আমার নাম হাবল স্যার। একজন লিখেছেন ইউটিউবে। আমাকে সবাই হাবল স্যার বলে ডাকবেন। আমি হাবল স্যার হিসেবে ভাইরাল হতে চাই। যাই হোক। হ্যাঁ, একটা উপাধি আর কি। বলবেন কার কাছে প্র্যাকটিস করি? হাবল স্যারের কাছে। হাবুল স্যারের। হ্যাঁ, ছোট ক্লিপ পাঠিয়ে দেবেন, বললেন এই হচ্ছে হাবল স্যার। যাই হোক। ঠিক ঠিক ঠিক। বেশ। তো ব্যাপার হচ্ছে, একটা জিনিস আপনি মিস করেছেন। সেটা হচ্ছে গিয়ে ওই কাজ করাটাকেই যে শুধু ভার্ব বলে তা নয়। হওয়া, কোনো কিছু হওয়া সেটাকেও ভার্ব বলে। যেমন আমি হই, আই অ্যাম, এটাও একটা ভার্ব। বা কোনো অবস্থা যদি কোনো কিছু বোঝায়, যেমন হচ্ছে যে কোনো অবস্থা, মানে মেন্টাল অবস্থা, যেমন লাভ, ভালোবাসা, কোনো ইমোশনাল অবস্থা, যেমন হচ্ছে যে হ্যাপি বা স্যাড, এগুলো সবগুলো কিন্তু ভার্বের মধ্যে পড়ে। আর আপনাদের জন্য সুখবর, আমি প্রায় 1.5 ঘন্টা আজ পরিশ্রম করে পুরো ভার্বের যাবতীয় যা কিছু ছিল ভিডিও শ্যুট করেছি। কালকে আমি এডিট করে সন্ধ্যের দিকে আপলোড করে দেবো। আমার ঘাড় দুটো ধরে গিয়েছে, মানে এত ব্যথা করছে তখন থেকে। যাই হোক, আপনাদের ক্লাসটা নিতে হবে যেহেতু বলেছিলাম। আর আগামীকাল আমি বিয়েতে যাব কন্যাযাত্রী, তো আগামীকাল রাত্রে একটু ব্যস্ত থাকবো। কালকে সম্ভবত ক্লাস নেওয়া আপনাদের হবে না। তো পরশু দিনকে আবার নেব। কালকে আপনারা একটু নিজেদের মতো করে বাড়িতে প্রস্তুতি নেন। হ্যাঁ। হ্যাঁ, আপনি টপিক গুলো বলে দিবেন, তাহলে আমরা এরকম ভাবে হুম, আহ, বেশ। তাহলে আরেকটু এনার্জেটিক হবেন। আর ছবি হয়তো একটা ফুটবল আঁকলেন, দিয়ে বললেন আমরা ফুটবল খেলি। তো ছোট্ট করে জাস্ট ওই সময়ের মধ্যে একটা ছবি, হ্যাঁ হতো এখানে ছবি। একটা ছবি দিলে অনেক। ভালো হতো। হ্যাঁ, এটা একটা ইমপ্রুভ করা যেত। আর এই শুধুমাত্র কাজ করাকেই যে ভার্ব বলে তা নয়, কোনো কিছু হওয়া বা কোনো কিছুর অবস্থানকেও ভার্ব বলে। এইভাবে আরেকটু ব্যাখ্যা করা যেত ভার্বটা, যে ভার্ব কাকে বলে না, তো কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বা কোনো কিছুর অবস্থান বোঝালে সেটাকে আমরা ধোঁয়া থাকা, হ্যাঁ। ভার্ব বলি, সেটাকে। বা বাংলাতে হুম। যেটাকে ক্রিয়াপদ বলছি। এখন এর অনেক ভাগ রয়েছে, সেগুলো আমরা পরের দিন জানবো। বলে আপনি শেষ করবেন, কিন্তু প্রথম দিকে একটু বলা প্রয়োজন ছিল। আর আপনি আরেকটু এনার্জেটিক হওয়ার চেষ্টা করুন। কেন হচ্ছে না এনার্জেটিক? এনার্জি আসছে না? হবে? চেষ্টা করবো স্যার, কিন্তু কিভাবে হবে মানে একটা তাহলে আহ, আমি বলি, একটা রিকোয়েস্ট করছি, আপনাকে রাখবেন তো? বলুন স্যার। এখন আমরা যে আলোচনা করলাম যে একটা ফুটবলের ছবি আঁকতে হতো, বা একটি এনার্জেটিক ওয়েতে পড়াতে হতো, বা ভার্ব মানে শুধু যে কাজ করা তা না, হওয়া বোঝাতে হতো। তো আবার রাখবো ডেমোতেন। চলুন শুরু করুন, লেট স্টার্ট। এনার্জেটিক ভাবে ও নিতে হবে প্রিয় এই চাকরিটা। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, লেট হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ, লেট ও স্টার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছে। আচ্ছা, দেখো তো, বোর্ডে একটা ছবি আঁকছি, কিসের ছবি আঁকছি? এই যে দেখো, এটা কি? এটা একটা বল, একদম ঠিক বলেছো। এইরকম অনেকগুলো নাউন সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? নাউন সম্পর্কে জেনেছিলাম, পার্ট অফ স্পিচের অনেকগুলো ভাগ জেনেছিলাম। আজকে একটা ভাগ নিয়ে আলোচনা করবো, সেটা কিন্তু খুব সুন্দর। তোমরা জানবে তো? আচ্ছা আচ্ছা, তোমরা দাঁড়াও তো, স্ট্যান্ড আপ। আচ্ছা, বসে যাও, সিট ডাউন। আচ্ছা, ক্ল্যাপ ইউর হ্যান্ডস। বাহ, খুব ভালো বলছো। আচ্ছা, এই যে দেখো, আমি এই যে বলটা এঁকেছিলাম, এই বলটা দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, তাই তো? আমরা বিভিন্ন বলটা নিয়ে আমরা কি করি? বলটা নিয়ে তো খেলা করি, তাই না? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আমি যদি বলি রাম প্লে প্লে ফুটবল বা বল, তাই তো? তাহলে কি হবে? এই যে খেলা করা, খেলা করাটা হচ্ছে কি? ভার্ব, একদম ঠিক বলেছো, ফেলানোটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এরকম আরো অনেকগুলো ভার্ব আছে। আচ্ছা, আমরা আলোচনা আজকে কি নিয়ে করছি? ভার্ব নিয়ে করছি। VERB, ভার্ব। ভার্ব মানে কি গো? ক্রিয়াপদ, একদম ঠিক বলেছো। ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলি? কোনো কিছু কাজ করাকে, থাকা, খাওয়া, হওয়া, সমস্ত কিছুকে আমরা কি বলি? ক্রিয়াপদ বলি, একদম ঠিক বলেছো। তাহলে ক্রিয়াপদ বা ভার্ব হচ্ছে কোনো কিছু থাকা, খাওয়া, হওয়াকে। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি, এটা কি আঁকলাম দেখো তো, এটা কি? এটা একটা গাছ। আচ্ছা, গাছের নিচে যদি আমি বসে থাকি, ধরো এই গাছের নিচে আমি বসে আছি, তাহলে বসে থাকাটা আমি কি ক্রিয়াপদ বলতে পারবো? কি বলছো? বলতে পারবো। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তাহলে বলি তো, তাহলে কি বলতে পারি? তাহলে উম তাহলে এরকম বলতে পারি যে রাজু রাজু sits under the tree.
তাই তো? রাজু বসে আছে, কোথায় বসে আছে? গাছের নিচে, তাই তো? আচ্ছা, তাহলে এই সিটস মানে বসে তো আছে, এটাকে আমরা ভার্ব বলতে পারি, পারি তো? তাহলে বসে থাকাটাও একটা ভার্ব। এইরকম ভার্ব তোমরা বলো তো। রাকেশ, তুমি বলো তো একটা ভার্ব। কি বললে? খেলা করা, ড্রয়িং করা। এখন যে তোমরা পড়ছো, পড়াশোনাটাও তো একটা ভার্ব, তাই না? আচ্ছা, দেখো তো, আর রিড, রিড মানে পড়াশোনা করা, তাই তো? রিড মানে পড়া। আর কি হতে পারে? প্লে স্টপ, বললাম, প্লে। স্টপ, স্টপ। এবার আপনি দেখান যে কোনো কিছু হওয়া মানে ক্রিয়াপদ, যেমন আই অ্যাম এ বয়, হি ইজ এ গার্ল, দিয়ে ইজ অ্যাম এগুলো বলুন ক্রিয়াপদ। এগুলো এগুলো একটু দেখান, অ্যাড করুন, এটা অ্যাড করুন। লেটস স্টার্ট। আচ্ছা, এমন হতে পারে যে আই এম এ বয়, তাই তো? আই এম এ বয়, আমি একটা ছেলে, তাই তো? তাহলে আই এম যে হলো, এমটাও একটা ক্রিয়াপদ, ঠিক আছে? আচ্ছা, আর ক্রিয়াপদ কি হতে পারে বলো দেখি? ইউ, ইউ আর এ গার্ল, তাই তো? ইউ আর এ গার্ল, আরটা হচ্ছে ক্রিয়াপদ। বুঝতে পারলে ক্রিয়াপদ কি জিনিস? এবার বলুন ক্রিয়াপদ যে এই অ্যাম আর ইজ এগুলোকে বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়াপদ। এগুলো কিন্তু মেন ক্রিয়াপদ নয়, কারণ এগুলো মেন ক্রিয়াপদকে বা মেন ভার্বকে সাহায্য করে। এটা একটু বলুন দেখি। এটা হচ্ছে সাহায্যাকারী ক্রিয়াপদ। এটা হচ্ছে মেন ভার্ব, মেন ক্রিয়াপদ নয়, এটা হচ্ছে সাহায্য করছে। দেখো তো, ইউ আর এ গার্ল, তুমি হও কে? একটি মেয়ে। তো এটা কি কোনো কেউ কাজ করছে? এটাকে বলছে যে তুমি হও মানে তুমি আছো, হ্যাঁ, তুমি আছো একটি মেয়ে। তাহলে এখানে কোনো কাজ হচ্ছে না, কিন্তু কিন্তু তাও এটা কিন্তু ভার্ব। কেন? সাহায্যকারী, এটা ভার্ব, ঠিক আছে? কিন্তু একটা স্টপ, কিন্তু এই দুটো বাক্যে এই অ্যাম আর আর এগুলো কি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, না সাহায্যকারী ক্রিয়াপদ অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা সাহায্যকারী ভার্ব হলেও এটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। না, এটা এই বাক্য দুটোতে কিন্তু অ্যাম আর আর কিন্তু মেন ভার্ব হিসাবেই ব্যবহৃত হয়েছে। এমন একটা উদাহরণ দিন যে বাক্যে অ্যাম, ইজ, আর এগুলো সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে ব্যবহার হবে, সেরকম একটা উদাহরণ দেন দেখি। আচ্ছা, আমি বলছি আপনি চিহ্নিত করুন। আমি বলছি লিখুন আই অ্যাম প্লেয়িং। আই এম প্লেইং, হ্যাঁ, প্লেয়িং ফুটবল বা শুধু প্লেয়িং লিখতে পারেন, প্লেইং ফুটবল। ফুটবল লিখে দিচ্ছি। হুম। এবার বলুন আপনি এই সেন্টেন্সের মধ্যে কোনটা মেন ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়াপদ। মেইন ভার্ব হচ্ছে স্যার এটা প্লে, ভেরি গুড। প্লেইং। আর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হচ্ছে এম। তাহলে এই উদাহরণটা দেবেন, হ্যাঁ, যে আই অ্যাম প্লেয়িং ফুটবল বললেন, দিয়ে এবার বললেন দেখো এখানে মেন ভার্ব কোনটা, প্লে। আর অ্যাম মানে এটা মেন ভার্বকে সাহায্য করছে, তার জন্য অ্যামকে আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী সাহায্যকারী ভার্ব। ক্রিয়াপদ বলতে পারি। এরকম অনেক অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ রয়েছে, যেমন অ্যাম, ইজ, আর এগুলো ব্যবহার করারও অনেক নিয়ম রয়েছে। তো আমরা পরের ক্লাসে সেগুলো ডিটেলসে জানবো, কেমন? জাস্ট ছোট করে একটু বলে দিলেন, তাহলে কত মেটেরিয়ালস যোগ হলো আপনি দেখেন তো প্রথম থেকে। একদম ঠিক আছে, এটা ভালো পয়েন্ট আছে। ভাবতে হবে বিষয়গুলোকে। আপনি যদি মেটেরিয়ালস না ডালেন ভিতরে, তাহলে ওই ফাঁপা একটু বলে দিলেন, চলে আসলেন, ওই কত দেবে, 2 দেবে। আর পরে যেটা হলো এইগুলোকে গুছিয়ে নিয়ে যদি আপনি একটা ডেমো দেন, তাহলে কত হবে, 4, 4.5 হবে। তাহলে এগুলো একটু ভাববেন, একটু পরিশ্রম করবেন, ভাববেন, ব্যাস তাহলেই হবে। নেক্সট। আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বেশ বেশ, সবাই শান্ত হয়ে বসো। আজকে আমরা নতুন মজার জিনিস শিখবো। কি সবাই শিখবে তো? আচ্ছা, এই নতুন মজার জিনিসটা শিখতে গেলে আমাকে প্রথমে তোমাদের মধ্যে যে কোনো একজনের নাম লিখতে হবে। দেখি তো কার নাম লেখা যায়। এই তো মাঝখানে বসে আছে নবীন, বসে আছে। ঠিক আছে, তাহলে আমি নবীন নামটা লিখলাম। আচ্ছা নবীন, তুমি দাঁড়াও তো। আজকে আমরা সবাই মিলে নবীনের সম্পর্কে জানবো। আচ্ছা নবীন, তুমি কোন ফল খেতে ভালোবাসো? ও, এই শীতের সময় কমলা লেবু খেতে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, সবাই বলো কমলা লেবুকে ইংলিশে কি বলা হয়? অরেঞ্জ। বেশ ভালো, খুব সুন্দর। তাহলে অরেঞ্জের স্পেলিং কি? হ্যাঁ, ORANGE। ভেরি গুড। আচ্ছা, এবারে নবীন, তুমি কি এবছর কোথাও ঘুরতে গেছিলে? এবারে কিন্তু অনেকেই ঘুরতে গেছে। ও, তুমি গেছিলে? কোথায় গেছিলে? উদয়পুর। বাহ, খুব সুন্দর জায়গায় তো গেছো, উদয়পুর।
আচ্ছা, নবীন তাহলে ঘুরতে গেছিল উদয়পুর, লিখলাম এটা বলে। আচ্ছা, নবীন, তোমাকে যখন ঘুম পায় তুমি কখন ঘুমাতে যাও? ও দিনের বেলা ঘুমাও না, রাত্রে ঘুমাও? আচ্ছা, সবাই বলো এবারে রাত্রিকে ইংলিশে কি বলে? ও বাবা, সবাই একসাথে বলছে নাইট, ভেরি গুড। এবারে নাইটের স্পেলিংটা কিন্তু রিমি বলো। আচ্ছা, ঠিক আছে, NIGHT, ভেরি গুড। এবারে বসো, সবাই বসো, নবীনও বসে পড়ো। আচ্ছা, দেখো তো, তাহলে আমরা এই যে নবীনের সম্পর্কে জানলাম, নবীন, অরেঞ্জ, উদয়পুর, নাইট। এই যে ওয়ার্ড গুলো আমি লিখেছি, ওয়ার্ড তো লিখেছি এগুলো। আচ্ছা, এই যে ওয়ার্ডের ফার্স্ট লেটার গুলো, তাহলে আমি নবীনের N, অরেঞ্জের O, আর উদয়পুরের U, আর নাইটের N, এটাকে একটা বক্স করলাম। সবাই পড়ো তো এই ওয়ার্ডটা কি হচ্ছে উপর থেকে নিচ অব্দি। হ্যাঁ, NOUN, কি হলো? নাউন। টুডেজ লেসন নাউন। তাহলে আমাদের আজকের পাঠ কি? নাউন। নাউন মানে কি জানো? হ্যাঁ বলো। ও হ্যাঁ, আগের ক্লাসে আমরা যে পার্টস অফ স্পিচের 8 ভাইয়ের কথা জেনেছিলাম, তাই না? তার মধ্যে ফার্স্ট ভাই ছিল কে? নাউন, ভেরি গুড। এই তো সবাই মনে রেখেছো খুব সুন্দরভাবে। তাহলে নাউন মানে হলো যে কোনো নাম বোঝায়। নাউন হচ্ছে এমন একটি ওয়ার্ড যার দ্বারা আমাদের সমস্ত রকমের নাম বোঝায়। পৃথিবীর মধ্যে সমস্ত নামের অধিকারী হচ্ছে এই নাউন। দেখো, আমি এখানে কি লিখেছি? নবীন লিখেছি। তাহলে নবীন একটা, এই যে নবীন স্টুডেন্টের নাম, স্টুডেন্ট মানে কি একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। শুধু যে এই নবীন হবে তা নয়, অনেক নবীন আছে, তার মধ্যে রাজুও পড়ছে, রিমিও পড়ছে, সমস্ত নাম বোঝাচ্ছে। তাহলে এটা কি? ব্যক্তির নাম। তাহলে দেখো তো, এটা হচ্ছে ব্যক্তির নাম হলো নবীন। অরেঞ্জটা দেখো কি? ফলের নাম। তাহলে এই যে ফল, ফলটা কি হচ্ছে? আমরা খাই তো, খাদ্য বস্তু। তাহলে এখানে আমি লিখতে পারি অরেঞ্জের জায়গায় বস্তুর নাম, বস্তুর নাম। আচ্ছা, আবার দেখো উদয়পুর, তাহলে এটা কি? এটা জায়গা, স্থানের নাম, তাই না? আচ্ছা, এটা হলো স্থানের নাম। আবার দেখো নাইট, নাইটটা হচ্ছে কি? সময় বা কালের নাম, সময় বা কালের নাম। স্টপ। স্টপ। খুব ভালো হয়েছে, অসাধারণ প্রেজেন্টেশন, ধারণা যেভাবে দিলেন খুব সুন্দর। সব কিছু বোর্ড ওয়ার্কও ভালো রয়েছে এবং ইন্টারেক্টিভ, শিশুদের সঙ্গে কমিউনিকেশন খুব সুন্দর করেছেন এবং তাদের কাছ থেকে যেভাবে গল্প ছলে বলেছেন খুব ভালো লাগলো। এখন একটু জেনে যাবেন নাউন সম্পর্কে। কয় ভাগে ভাগ করা হয় প্রধানত নাউনকে? নাউনকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, কনক্রিট নাউন আর এবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আর কনক্রিট কাউন্টেবল আর নাউন হচ্ছে আনকাউন্টেবল কি ভাগ করা যেতে পারে? কাউন্টেবল আর আনকাউন্টেবল। হ্যাঁ হ্যাঁ, এবার এটাও দু ভাগ করা যায়, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। এবার কাউন্টেবল নাউনকে আর কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে? স্যার, কাউন্টেবল নাউনকে এই মুহূর্তে আমার জানা নেই স্যার। যেগুলো গোনা যায় সেগুলো কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, যেমন প্রপার নাউন, কোনো নাম, কোনো ব্যক্তি গোনা যায়। কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলোকে গোনা যায় কাউন্টেবল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো গোনা যায় না, যেমন দোষ গুণ বোঝায়, যেমন ধরুন অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো রয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু কাউন্টেবল, তাহলে আমি কি বলবো, কাউন্টেবল নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? দেখুন ওগুলোর মধ্যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যেগুলো গোনা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটেরিয়াল নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটেরিয়াল নাউন এই দুটো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, আর বাকি তিনটে যেগুলো থাকলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা, এইভাবে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন। ওটা আচ্ছা, ডেমো টিচিংয়ে ইনক্লুড করতে হবে সেটা আমি বলছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে যদি বুঝেছি। প্রশ্ন করে তাহলে আপনি বলবেন। এবার হয়তো জিজ্ঞেস করলো যে দুটো মেটেরিয়াল নাউনের উদাহরণ বলুন আর দুটো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ বলুন, বা দুটো কালেকটিভ নাউনের উদাহরণ বলুন। বলুন দেখি। আচ্ছা, দুটো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনফিডেন্স, হুম, ভেরি গুড। কনফিডেন্স হচ্ছে, তারপরে টিচ, শিক্ষা দেওয়া, ভেরি গুড। মেটেরিয়াল নাউন তারপরে দুটো।
ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ধাতব জিনিস বোঝাচ্ছে। না, কোনো কিছুর উপাদান বোঝায়। হ্যাঁ, যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, উড। মেড বাই উড, তাহলে উড, হ্যাঁ, উড, আচ্ছা। উড, গোল্ড, হ্যাঁ গোল্ড, বেশ ঠিক আছে। সিলভার। হুম, এগুলি মেটেরিয়াল নাউন। মানে গোল্ড দিয়ে সোনার গহনা হয়, তাহলে গহনার উপাদান হচ্ছে গোল্ড। আর উড দিয়ে টেবিল হয়, তাহলে উডের উপাদান হচ্ছে, সরি, টেবিলের উপাদান হচ্ছে উড। হ্যাঁ, এবার যদি আপনাকে বলা হয় যে ক্লাস নাউন কাকে বলে? ক্লাস নাউন যেমন কাউন্সিল, নো, এগুলোকেই নো, নো, ক্লাস নাউনের অপর নাম কি? জানার নেই স্যার। এ জানতে হবে। স্যার এক একটা প্রজাতি যেমন মানুষের প্রজাতি বা হ্যাঁ, পাখির প্রজাতি। আচ্ছা, আচ্ছা, এগুলি আচ্ছা। বলছে ক্লাস নাউন। ক্লাস নাউনের হ্যাঁ, যেমন বললাম, আপনার ওই কমন নাউন আর কালেকটিভ নাউন দুটো বলেছি। হ্যাঁ। মানে তার মধ্যে একই ক্লাসে বিলং করে। কমন নাউনের অপর নাম হচ্ছে ক্লাস নাউন। আচ্ছা, কমন নাউনের অপর নাম ক্লাস নাউন। ক্লাস নাউন। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাস নাউন আর আপনার বা কমন নাউনে ধরুন, কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য কি, এটা যদি ধরো জিজ্ঞাসা করে, কি বলবেন? আচ্ছা, কমন নাউন বলতে মানে যে কোনো জিনিসকে মানে অনির্দিষ্ট কিছু, নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না, না, অনির্দিষ্ট করে কিছু, সেটা হচ্ছে না, ভুল হচ্ছে। অন্য একজন বলুন কেউ। যে কোনো একটিকে বোঝায়, সাধারণ জিনিসকে বোঝায় কমন। না, 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 হচ্ছে না। কোনো একটা প্রজাতিকে যখন বোঝাচ্ছে, যেমন হ্যাঁ ম্যান হ্যাঁ। ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এখানে মানুষ বলতে মানুষ প্রজাতিকে বোঝাচ্ছে। ডগস বার্ক মানে কুকুররা ঘেউ ঘেউ করে, ডগ মানে কুকুর বলতে এখন কুকুর প্রজাতিকে বোঝাচ্ছে, তার জন্য এগুলো হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন মানে হচ্ছে যখন একত্রিতভাবে বোঝায়, যেমন আর্মি মানে সৈন্যদল, তার মধ্যে অনেক সৈন্য আছে। টিম হ্যাঁ। মানে টিমের মধ্যে অনেক প্লেয়ার থাকে, তাহলে টিম, আর্মি, এগুলো হচ্ছে সব কালেকটিভ নাউনের উদাহরণ। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমি মিঠু কোনাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। আমি আমার শিক্ষকতা জীবনের 8 বছরের অভিজ্ঞতা, 2 বছরের ডিএলএড এর অভিজ্ঞতা, 2 বছরের বিএড এর অভিজ্ঞতা এবং গ্র্যান্ড ট্রেনিং, সে সঙ্গে CWSN ট্রেনিং এর অভিজ্ঞতাকে একত্রিত করে খুব সুন্দরভাবে আপনাদের জন্য কতগুলি বই লিখেছি, বিশেষ করে ইন্টারভিউ এর ওপর, যেটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, যেটা ভাইভার জন্য যে 5 নম্বর রয়েছে, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিং এর জন্য যে আর্ট অফ টিচিং বা ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র। তো বইগুলো একটু দেখিয়ে নেয় আপনাদেরকে। এটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার। এটা আপনাদের প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে এবং আপার প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ড মেম্বাররা করেছিলেন, সে সমস্ত প্রশ্নগুলো তো এই বইয়ে রয়েছে, সেই সঙ্গে রিসেন্ট যে টপিকগুলো রয়েছে, খুব ভালো টপিক, যেমন NEP 2020 একদম ডিটেলস রয়েছে এই বইটার মধ্যে। আমি বাংলাতে ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে লিখেছি। এবং সর্বশিক্ষা অভিযান, NCF 2005, NEP 2020, রাইট টু এডুকেশন অ্যাক্ট, পুরো ডিটেলস নোট রয়েছে। সে সঙ্গে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের টার্মিনোলজি রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতবর্ষের মন্ত্রিসভা রয়েছে, তারপরে আমাদের প্রতিবেশী দেশের রাজধানীর নাম, প্রধান নদীর নাম, প্রধান সিংহের নাম, এক কথায় সমস্ত ধরনের তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো এই বইটার মধ্যে রয়েছে। আর আরেকটি বই যেটা হচ্ছে আর্ট অফ টিচিং, এই বইটির মধ্যে ডেমো টিচিং কি, আপনি ডেমো টিচিং কিভাবে দেবেন, ডেমো টিচিং দিতে গেলে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, ডেমো টিচিং এর শল্যকলা কি, তারপরে পিকক মডেল, CRC, হলিস্টিক ডেভেলপমেন্ট, প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বালা, ব্রেন স্টর্মিং, সিম্পোসিয়াম মেথড, বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন আবিষ্কার পদ্ধতি, দোলক পদ্ধতি বা পেন্ডুলাম পদ্ধতি, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি, তারপরে গল্প বলা পদ্ধতি, সমস্ত পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে, এবং সেই সঙ্গে মূল্যায়নের উপর বিস্তারিত নোটস রয়েছে। এবং এটার মধ্যেও রয়েছে মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন রয়েছে, তার উপর লেসন প্ল্যান রয়েছে, এবং ম্যাক্রো লেসন প্ল্যানও রয়েছে, যেগুলো আপনাদের ডেমো টিচিং দিতে সাহায্য করবে। এবং এই বই থেকে অনেক কমন আসছে ইতিমধ্যেই। যে সমস্ত বোর্ড মেম্বাররা রয়েছেন তারা যে টপিকগুলোর উপর ডেমো দিতে বলছেন, যেমন ঐকিক নিয়মের ওপর ঐকিক নিয়মের ওপর ডেমো, বা ভাগের ধারণার উপর ডেমো, গুণের ধারণার উপর ডেমো,
শিশুদের ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করবেন তার উপর ডেমো, শিশুদের দশমিকের ধারণা কিভাবে দেবেন, ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন, সে সমস্ত বিষয়গুলোর উপর ডেমো আপনারা এই বইটার মধ্যে একদম রেডি করা আছে। খুব সুন্দরভাবে সহজ সরল বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ আমি লিখেছি, আপনাদের পড়ে একবার দেখে নিলে হয়ে যাবে। তো এই বই দুটো এবং সেই সঙ্গে 8টি পিডিএফ বই রয়েছে, সেই পিডিএফ বই এবং সরাসরি গুগল মিটে আমার সঙ্গে আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং আপনি বাড়ি থেকে মক ইন্টারভিউ এবং মক ডেমো দিতে পারবেন। এই জন্য ফুল যে প্যাকেজ, সেই ফুল প্যাকেজটার প্রাইস রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে। অন্যরা 1000, 5000, 7000 রাখছে, আমি জাস্ট আপনাদের জন্য রেখেছি 900 টাকা, মানে 900 রুপিস। এবার বলবেন স্যার কিছু ডিসকাউন্ট হবে না? আর আমার কাছে ডিসকাউন্ট হবে না এই কথাটা তো হয় না। আপনাদের জন্য 50% অফ, মাত্র 450 টাকায় আপনারা দুটি প্রিন্টেড বই, এই দুটি প্রিন্টেড বই আমি স্পিড পোস্ট করে দেবো, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং সেই সঙ্গে পিডিএফ বইগুলো হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। আর আপনাকে পেড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে অ্যাড করে নেব এবং আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন, মক ডেমো এবং মক ইন্টারভিউ দিতে পারবেন। সুতরাং আর দেরি নয়, অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করেছেন, এ খুব ভাইটাল টাইম, জীবনে বারবার এই সুযোগ পাবেন না। খুব কষ্ট করে টেট পাস করেছেন, সামনে ইন্টারভিউ, এই ইন্টারভিউ আপনাদের চাকরিটা ছিনিয়ে আনতেই হবে। তার জন্য 0.0 বা 0.01 যে নাম্বার, তার ডিফারেন্সে কিন্তু আপনি অনেক জনের পেছনে চলে যাবেন। সুতরাং কোনো ধরনের আপনি মানে চান্স হাতছাড়া করবেন না। সম্পূর্ণভাবে আপনাদের প্রিপারেশনকে রেডি করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন এবং বইগুলি খুব শীঘ্রই আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8597354342, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইট ভিজিট করে যে কোনো বই অর্ডার করতে পারেন, 1টি বা 2টি বা ফুল প্যাকেজটা আপনারা নিতে পারেন। তো প্রত্যেকে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপকামিং ইন্টারভিউ খুব সুন্দরভাবে নিজের পারফরমেন্স দিয়ে একদম 10-এর মধ্যে 10 ছিনিয়ে আনুন এবং চাকরিটি আপনারা পেয়ে যান এবং আপনাদের যে আজন্ম লালিত পালিত স্বপ্ন, সেই স্বপ্নটি যাতে সার্থক হয় তার জন্য আমি ঈশ্বর, আল্লাহ, গড প্রত্যেকের কাছে প্রার্থনা এবং দোয়া করি।